আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারী। এই মহামারীর জন্যে বিগত মার্চ মাস থেকে তোমাদের সাথে ক্লাসে কথা হয়নি, তাই আজ অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি আলিম একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা ব্যঞ্জনধ্বনি থেকে ম ফলা উচ্চারণের নিয়ম। তোমরা সকলেই জানো যে ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। বাংলা ভাষায় ফলা রয়েছে 6টি। এই 6টি ফলার মধ্যে ম ফলা হচ্ছে অন্যতম। এই ম ফলা উচ্চারণ কখন হবে আর কখন হবে না এ নিয়ে আমাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। দেখো, আমি বোর্ডে তোমাদের প্রথমত 2টি শব্দ দেখিয়েছি। প্রথম শব্দটি হচ্ছে গ্রীষ্ম, দ্বিতীয় শব্দটি হচ্ছে ষান্মাসিক। এখানে আমরা দেখে নেব যে গ্রীষ্ম আর ষান্মাসিক শব্দটি কিভাবে উচ্চারণ হবে। তো এখানে দেয়া আছে গ্রীষ্ম, এখানে মদিনাস্য এর সঙ্গে ম ফলা যুক্ত হয়েছে, কিন্তু মদিনাস্য এর না লিখে আমরা স তালিবস্য এর উচ্চারণ করেছি, এবং পাশাপাশি আরেকটি শব্দের সঙ্গে আরেকটি ধ্বনির সঙ্গে আরেকটি স্বরের সঙ্গে চন্দ্রবিন্দু ব্যবহার হয়েছে। তো এখানে আমরা দেখে নিব, যদি ম ফলার উচ্চারণ না হয় সেই ক্ষেত্রে চন্দ্রবিন্দু হবে, আর যদি ম ফলার উচ্চারণ হলে চন্দ্রবিন্দুর ব্যবহার হবে না। অবশ্যই তোমরা জেনে নিয়েছ। তো এবার আমরা সরাসরি তোমাদের নিয়মের মধ্যে চলে যাব। শব্দের প্রথমে যদি ম ফলা থাকে তাহলে সেই ম ফলার উচ্চারণ হবে না। যেমন সরল। তোমাদের আমি বিগত ক্লাসেও বলেছিলাম যে সরল উচ্চারণ করার সময় দেখো, আমি এখানে লিখেছি দন্তেস্ব, কিন্তু এখানে দেয়া আছে তালিবস্য। দন্তেস্ব থাকলে কি হবে? তালিবস্য হবে। যেহেতু ম ফলার উচ্চারণ হবে না, সেই ক্ষেত্রে কি হবে? চন্দ্রবিন্দুর ব্যবহার হবে। আর ওকার হবে সরল। তারপর দ্বিতীয় শব্দ আছে, শব্দের প্রথমে ম ফলা ব্যবহৃত হলে কি হবে? দ্বিতীয় শব্দটি আছে স্মৃতি। এখানে দন্তেস্ব থাকলে তালিবস্য হবে প্রথমটায়, কিন্তু এখানে দন্তেস্ব আছে রয়েছে। এখানে এই নিয়মটা হবে, যদি দন্তেস্বের সঙ্গে ম ফলা যুক্ত হয়ে রয়ের উচ্চারণ হয়। র বলতে আমরা এখানে রে হতে পারে, তারপর রিকার হতে পারে, রি হতে পারে। যদি থাকে তাহলে কি হবে? দন্তেস্ব থেকে দন্তেস্বই থেকে যাবে। তো এখানে কি আছে যে স্মৃতি, যেহেতু ম ফলা উচ্চারণ হয়নি তাহলে কি হচ্ছে? চন্দ্রবিন্দু ব্যবহার হয়েছে। স্মৃতি, স্মৃতি। আচ্ছা, তারপর আছে স্মারক। স্মারকটা এখানে আমরা দেখব যে স্মারক কিভাবে আমরা লিখব। প্রথমত আছে স্মারক। তো এখানে দেখো আমি কিভাবে লিখছি, কিভাবে আমরা উচ্চারণ করব। স্মারক, যেহেতু ম ফলার উচ্চারণ হয়নি, সেক্ষেত্রে কি হবে? চন্দ্রবিন্দু ব্যবহৃত হবে। স্মারক। আমরা দ্বিতীয় নিয়মটা দেখব। শব্দের মধ্য বা শেষে ম ফলা থাকলে সেই ম ফলার উচ্চারণ হবে না, তবে যে বর্ণের সাথে ম ফলা যুক্ত হয় সেই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হয়। যেমন রশ্মি। তো এখানে তালিবস্যের সঙ্গে কি হয়েছে? ম ফলা যুক্ত হয়েছে। তো আমি প্রথমেই বলেছি যে যদি
মধ্যে বা শেষে মফলা থাকে, তাহলে যে ধ্বনির সঙ্গে মফলা যুক্ত হবে সেই ধ্বনিটি কি হবে? দ্বিতীয় উচ্চারণ হবে। তাহলে কি হলো? রশ্মি। যেহেতু মফলার উচ্চারণ হয়নি, তাহলে চন্দ্রবিন্দু ব্যবহার হবে। তারপর দ্বিতীয় শব্দ লিখেছি উদাহরণে বিস্ময়। তো আমরা কিভাবে উচ্চারণ করব? বিস্ময়। এই হচ্ছে দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মের মধ্যে আরেকটি নিয়ম রয়েছে, সেই নিয়মটি তোমরা দেখে নেবে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো, যুক্ত বর্ণের সাথে মফলা যুক্ত হলে সেই মফলার উচ্চারণ হবে না। কি হবে? এখানে আমি প্রথম শব্দ লিখেছি সূক্ষ্ম। তো কিয়র সঙ্গে আমরা সাধারণত জানি যে কিয়তে কি থাকে? ক প্লাস মূর্ধন্য, এখানে আছে প্লাস মফলা, এখানে সূক্ষ্মর মধ্যে। তো দেখো, এখানে যদি দৈর্ঘ্যকার থাকে তাহলে কি হবে? সূক্ষ্ম। উচ্চারণের বেলায় কি হবে? ক এবং ক্ষয়ের উচ্চারণ হবে। ক এবং ক্ষয়ের উচ্চারণ হবে। তাহলে কি হবে? সূক্ষ্ম। দ্বিতীয় শব্দ দেখিয়েছি যক্ষা। তো যক্ষাতে দেখো এখানে কিয় আছে যেহেতু, তো কিয়তে কি এমনিতে লেখার সময় আমরা জানি যে কিয়তে কি থাকে? ক এবং মূর্ধন্য। তো এখানে আমরা উচ্চারণের বেলায় কি করব? অন্তস্থ জ থাকলে কি হবে? এটা আগের ক্লাসে বলেছিলাম তোমাদের যে অন্তস্থ জ থাকলে কি হবে? বর্গীয় জ হবে। তো এখানে কি হবে? যক্ষা। এই হচ্ছে দ্বিতীয় নিয়মের আরেকটি নিয়ম। এইবার আমরা তৃতীয় নিয়মে চলে যাব, সর্বশেষ নিয়মে চলে যাব। গ ট দন্তন্য মূর্ধন্য ন ম ল ও প্লাস মফলা যুক্ত হয়, সেই মফলার উচ্চারণ কি হবে? হবে। যেমন এখানে আমি কয়েকটি শব্দ দেখিয়েছি। প্রথম শব্দে দেখিয়েছি যে কি দেখিয়েছি? যেমন এখানে লিখেছি বাগ্মি। তো দেখো এখানে বাগ্মির মধ্যে কি হবে? বাগ্মি। যেহেতু মফলার উচ্চারণ হবে, তো সেখানে কি হবে? দীর্ঘিকার থাকলে ঋস্বীকার চলে আসবে, বয়াকার ব মনিষ্কার বাগ্মি। তারপর দ্বিতীয় শব্দে দেখিয়েছি যুগ্ম। আমরা অনেকেই এই শব্দটাই আমরা যখন বক্তৃতা বা বিভিন্ন উপস্থাপনায় যাই, তখন আমরা অনেকেই উচ্চারণ করে থাকি যুগ্ম বা ইত্যাদি উচ্চারণ করে থাকি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটি কথা না বললেই নয় যে বাংলা ভাষার জন্য 1952 সালে আমাদের ভাষা শহীদরা অনেকেই রাজপথে জীবন দান করেছেন, বুকের তাজা রক্ত দিয়ে ভাষাকে টিকিয়ে রেখেছেন। সেই ভাষায় আমরা আজ অনেকেই ভুলভাবে উচ্চারণ করি, ভুলভাবে বলে থাকি, ভুলভাবে লিখি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তো দেখো এখানে লিখেছি